এই মেয়ের জন্য তুই ৩,০০০ টাকা নিলি? দে, দে বলছি আমার টাকা ফেরত। ৩০০ টাকারও কাজ করেনি রাতে। আরে খেপছিস কেন? পরের বার জমিয়ে দেব ভাই। এবার একটুখানি আমতামতা করে কোনোভাবে কাস্টমারকে সামলাচ্ছিল হারান। বিনোদের যে কি হলো, আগে কখনো ওর কাস্টমার অখুশি যায়নি, আর আজ দেখো ওই সবচেয়ে বেশি কেস খাওয়াচ্ছে হারানকে। মনে মনে ভাবে হারান। ঘরের উপাস থেকে সবই শুনছিল বিনোদিনী ওরফে বিনোদ। কাস্টমার নেহাত অন্যায় কথা বলেনি, বিনোদ কাল সত্যিই ওকে ঠকিয়েছে। তবে তা ইচ্ছে করে নয়। আসলে বিনোদের আর ইচ্ছে হয় না এসব কাজে, কিন্তু বিনোদ এটাও জানে ওর হাল ছাড়লে হবে না। অচিন্তের স্বপ্ন পূরণ করতে গেলে যে আরো অনেক টাকা দরকার। অচিন্ত, কত যে স্মৃতি জড়িত এই নামটার সাথে বিনোদের। বলতে গেলে অচিন্ত একটা নাম না শুধু ওর জন্য, অচিন্ত একটা অনুভূতি আর অনেকটা ভালোবাসা। পতিতালয় জীবনে যখন প্রায় অভ্যস্ত হয়ে এসেছিল বিনোদের জীবন, যখন বিনোদ ধরেই নিয়েছিল এই তার জীবন, ঠিক তখনই জীবন রঙিন পাতার এক ঝরা মরশুমের মতন অচিন্তের আবির্ভাব বিনোদের জীবনে। প্রথম প্রথম অন্যান্য খদ্দেরের মতোই মনে হয়েছিল অচিন্তকে। সে এক রাতের কথা। হারান এসে রোজকার মতন জানিয়ে গেল যে রাত ৯টায় নতুন খদ্দের আসবে। বিনোদ যেন সেবায় কোনো ত্রুটি না ছাড়ে। বেশ মালদার পার্টি, দুদিন আগেই নাকি বুক করে রেখেছিল। বিনোদের আবার বাজার করম। এই পতিতালয়ের টপ মডেল বিনোদ, রূপে অপরূপা যাকে বলে আর কি। ছোটবেলায় মা শখ করে নাম রেখেছিল বিনোদিনী। বাপের কথা যদ্দূর মনে পড়ে, বাপ সারাদিন মদেই ডুবে থাকতো, ভরসা ছিল ওই এক মা। এরপর একদিন মাটাও চলে গেল। বাপের দেখা এরপর আর পায়নি বিনোদ, তো বাধ্য হয়ে পেটের দায়ে প্রথম প্রথম এ পথে আসা। দেহ ব্যবসার কাজ, দেহই কথা বলে। বিনোদের রূপে খদ্দের দিন দিন বাড়তে লাগলো, আর দেখতে দেখতে ও এ পাড়ার টপ মডেল বিনোদ হয়ে উঠল। ঠকঠক করে দরজায় টোকা পড়ল। বিনোদ মেকআপের শেষ টানটা টানছিল, পিছনে না তাকেই বলল, চলে আয়, এত ফর্মালিটি কেউ করে না রে। একটু বাদে দরজা ঠেলে একটা ২৭-২৮ বছরের যুবক ঘরে ঢুকলো। দেখতে নিতান্তই সাধারণ, গায়ে একটা সাদা ধপধপে পাজামা আর কাঁধে ঝোলানো একটা ব্যাগ। এতদিন বিনোদের কাছে যা খদ্দের আসতো সব ওই মারোয়ারি ব্যবসায়ী আর নয়তো কলেজ স্টুডেন্ট, কিন্তু এ যে দেখছি একেবারে আলাদা, কেমন কবি কবি ভাব। যাগে, আমার কি, আমার কাছে সবই এক। বিনোদ এই ভেবে খাটে খানিকটা হেলান দিয়ে বসে। আয়। এ কি, ওখানে দাঁড়িয়েছিস যে? হাত দিয়ে খাটের দিকে ইশারা করলো বিনোদ। না মানে, আমি এখানেই ঠিক আছি, একটু ইতস্তত গলায় বলল ছেলেটা। তারপর উল্টো দিকে চেয়ারটাই বসে পড়ল। এ কি রে, চেয়ারে বসে কাটাবি নাকি রাতটা? বিনোদের এবার অস্বস্তি হচ্ছে। এতদিন যত খদ্দের ও দেখেছে এতক্ষণে ওকে ছিঁড়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তো, আর এ ছোকরা কিনা চেয়ারে বসে পড়ল। আপনার নামটা জানি কি? ছেলেটার কথায় ঘোর ভাঙল বিনোদের। আপনি? সর্বনাশ, এত সম্মান বিনোদকে কেউ কখনো দেয়নি। বিনোদের এবার খটকা লাগলো। এ ছোকরা খদ্দের হবে না, এ অন্য কোনো ধান্দায় এসছে নিশ্চয়ই। পুলিশ নয় তো? ভয় পায় বিনোদ। কি ভাবছেন? ভয় পাবেন না, আমি পুলিশ না। ছেলেটি আবারও বলে উঠল। সর্বনাশ, এখন কি তবে মনে মনে কথাও বলা যাবে না? জাগে, এত ভয় পেলে চলবে না। একটু গলা ছেড়ে বিনোদ আবার বলল, আমার নাম বিনোদিনী, তবে এখানে সবাই আমার কাছে বিনোদ। আচ্ছা, তবে আমিও বিনোদ বলি, কেমন? ছেলেটি এবার একটু হেসে পড়ল। বিনোদের ভয়টা এবার আরও বেড়ে গেল। এ নির্ঘাত পুলিশের লোক হবে। বিনোদ এবার আর উত্তর না দিয়ে ভ্যাবাচ্যাকার মতন তাকিয়ে রইল। যাকে, আর ভনিতা না করে আসল কথায় আসি। একটু গলা ঝেড়ে ছেলেটি আবারও বলতে শুরু করলো, আমি আসলে পেশায় একজন সাংবাদিক। এখানে আসা একটা স্টোরির খোঁজে, বলতে পারেন একটা প্রজেক্ট। তো শুনলাম আপনি নাকি এখানকার টপ কল গার্ল, তো আপনার কাছে এলাম। বিনোদ এবার ভুরু কুচকালো। ওর গল্প পত্রিকায় ছাড়বে বিশ্বাসই হচ্ছিল না বিনোদের। চিন্তা করবেন না, আপনার এক রাতের দাম আমি যা তার দ্বিগুণ দেব।
ব্যাগ থেকে ছোট্ট একটা জলের বোতল বের করে খেতে খেতে বলল ছেলেটা। আপনি পুলিশ নন তো? বিনোদ এবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে। আরে না না, সত্যি বলছি, এই দেখুন আমার কাছে কিচ্ছু নেই। ছেলেটি পাঞ্জাবির পকেট হাতড়ে বিনোদকে আশ্বস্ত করতে চাইল। বিনোদ এবার খানিকটা স্বস্তি পায়। না বাবা, পুলিশ হলে তো এতক্ষণে ধরেই ফেলতো, এ সাংবাদিকই হবে বই কি। যাই হোক, বিনোদ এবার ওর ছোটবেলার আদ্যপান্ত, বাপের মদ, মায়ের চলে যাওয়া, সুনিতাদির হাতে ধরে এখানে আসা সবই গড়গড় করে বলে দেয়। আর ছেলেটিও অতি মনোযোগের সহিত সব ডায়েরিতে লিখতে লাগলো। বিনোদ বাকি মেয়েদের কথাও বলে, এখানে কজন আছে, কিভাবে চলে ওদের, কার বাজার কত, এসব টানা 3 ঘন্টা বলার পর থামে বিনোদ। ব্যাস, এই আমাদের গল্প বাবু, এবার তোর পছন্দ হলে লিখে নিস। আর বাচ্চাগুলো, ওরা কি করে, কোথায় পড়াশোনা করে? ওদের ব্যাপারে আপনি কিছু বলেননি? ছেলেটি এবার লেখা থামিয়ে জিজ্ঞেস করে। ওরা পড়াশোনা করে না বাবু, পতিতার ছেলে মেয়ে বলে সমাজ ওদের তাড়িয়ে দেয় বারবার, এখন আর কেউ পাঠায় না স্কুলে। তাহলে ওদের ভবিষ্যৎ? ভবিষ্যৎ আবার কি, যা চলে আসছে তাই হবে। মেয়েগুলো বড় হয়ে দেহ ব্যবসায় নামবে আর ছেলেগুলো দালাল হবে, এটাই যে ওদের ভবিতব্য। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বিনোদ। ছেলেটি এরপর আর কিছু বলেনি, শুধু উঠে যাওয়ার সময় একটা কার্ড দিয়ে বিনোদকে বলে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, কখনো যদি কিছু দরকার পড়ে এই নম্বরে ফোন করতে পারেন। বিনোদ কার্ডটা একবার চোখ বুলিয়ে নেয়। অচিন্ত সেন, রিপোর্টার, প্রতিবাদের ভাষা পত্রিকা। এরপর অনেকগুলি মাস কেটে যায়। বিনোদ প্রায় ভুলতেই বসেছিল অচিন্তের কথা, আর ঠিক তখনই আবার এক রাতে অচিন্তের আগমন। শুধুই নাকি গল্প করতে এসছে, তাও আবার টাকা দিয়ে। অদ্ভুত লাগে বিনোদের। অচিন্ত আবার খবরের কাগজটাও দেখায় আর বলে ও স্টোরি নাকি অনেক প্রশংসা কুড়িয়েছে। যাই হোক, সেদিন অনেক গল্প হয় দুজনের। অনেক দিন এমন একটা বন্ধু পায়নি বিনোদ। প্রাণ খুলে কথা বলে দুজনে। রাত কিভাবে কেটে যায় টেরই পায় না বিনোদ। এরপর থেকে সপ্তাহে প্রায় 4 দিন আসতো অচিন্ত। বন্ধুত্বটাও ক্রমে ক্রমে ভালোবাসার রূপ নেয়। দুজনেই বুঝতো দুজনের মনের কথা। বেশ চলছিল জীবন। এরই মধ্যে একদিন হঠাৎ অচিন্ত বলে, চল পালাই এখান থেকে বিনোদ। কোথায়? অচিন্তের এমন আকস্মিক কথায় বেশ অবাক হয় বিনোদ। আমার বাড়ি, আমার বউ হবি বিনোদ। বিনোদ এবার আশ্চর্য বনে যায়। ওর মতন বেশ্যাকে বউ করবে অচিন্ত? কেন বেকার স্বপ্ন দেখাচ্ছিস বাবু? যেমন চলছে চলুক না। বিনোদ এবার ঘাড় নাড়িয়ে অন্যদিকে তাকিয়ে বলে, সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি রে। এই বলে অচিন্ত বিনোদের দিকে তাকায়। চোখ যেন অনেক কিছুই বলছে, কিন্তু প্রকাশে ব্যর্থ। বিনোদ এরপর আর কিছু বলেনি। একটা চাপা দীর্ঘশ্বাস, এক রাস চিন্তা আর এক টুকরো আশা, সব মিলিয়ে ভিতরটা কেমন এলোমেলো হতে থাকে বিনোদের। কিন্তু তা বলে অচিন্ত থামেনি। রোজ সে একই কথা বলতো। বিনোদ এটা ওটা বলে কাটানোর চেষ্টা করত রোজ। হয়তো এখান থেকে পালানো তেমন কঠিন নয় দুজনের। সবার চোখের আড়ালে এক নিমেষেই পালিয়ে যেতে পারে বিনোদ আর অচিন্ত। কিন্তু পিছুটান যে পথ ছেড়েও ছাড়বে না বিনোদের। তবে সে কথা অবশ্য অচিন্তকে বলার নয়। সম্পর্কটা এমনিতেই অনেক পেঁচিয়ে গেছে, তাই আর বেশি বাড়িয়ে বিশেষ লাভ নেই, ভাবে বিনোদ। ছোটবেলায় মায়ের কাছে একটু আধটু লেখাপড়া শিখেছিল বিনোদ, তো সেই একটু আধটু দেওয়ার চেষ্টা করত পাড়ার বাচ্চাগুলোকে। নিষিদ্ধ পাড়ার বাচ্চারা যে আবার সভ্য সমাজে স্কুলে নিষিদ্ধ, তা বিনোদের মনে বড় শখ ছিল এ পাড়ারও একটা স্কুল হোক, ওদের বাচ্চারা অন্তত কিছুটা শিক্ষার আলো পাক। পরবর্তী সময়ে হয়তো এই আলোই ওদের অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সে আর হলো কই। স্কুলের জন্য অনেক টাকা দরকার, আর সাথে অনেক ব্যবস্থাও, আর সেসব কোনোদিন হবার নয়, তা বিনোদ ভালো করেই জানে। তাই থাকবে এখানেই, আর কিছু না হোক একটু আধটু পড়াশুনো শিখলে মেয়েগুলি অন্তত নিজের ক্ষমতায় কিছু করার কথা ভাববে। এই ভেবে দিন চলছিল যেমন তেমন। এরই মধ্যে হঠাৎ এক দুপুরে আবার অচিন্তের আগমন। খদ্দের সাধারণত রাত্রিতেই আসে, তাই অচিন্তকে দেখে বেশ অবাক হলো পাড়ার সবাই। এ কি, তুই এই ভর দুপুরে রাতে আসিস, যা। অচিন্তকে এক প্রকার ঠেলে ঘর থেকে বের করে দিতে চায় বিনোদ। আরে আরে দাঁড়া,
তোকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি বিনোদ। আলতো করে দরজাটা ভেজিয়ে বলে অচিন্ত। কোথায়? অচিন্ত আজই পালাবার কথা বলছে না তো? ভয় করে বিনোদের, তাই কোনো কথা না বলে আবার ভ্যাবাচাকার মতন তাকিয়ে থাকে বিনোদ। দূর পাগলি, পালাবো না, কথা দিলাম। আর হ্যাঁ, সন্ধ্যার আগেই ফিরে আসবো। এক গাল হেসে অচিন্ত বলে। অচিন্তরেই এক স্বভাব, ও সব আগেই বুঝে নেয়, আর তাতে বিনোদ বরাবরই আশ্বস্ত হয়। অচিন্ত একটা ভরসা, একটা বিরাট গাছের নিচে অনেকখানি ছায়া। শরীর তো কতই রোজ বিক্রি করে বিনোদ, কিন্তু এ ছায়ার কাছে যেন মনটাও বিক্রি করতে দ্বিধা বাঁধে না। বিনোদ আর বেশি ভাবল না, চটপট রেডি হয়ে নিল, আর এরপর অচিন্তের বাইকে করে বেরিয়ে পড়ল। কতকাল বাদে বাইরের আলো দেখল বিনোদ। শেষ কবে ওদের পাড়া থেকে বেরিয়ে ও শহরে এসেছিল তা বিনোদের মনে পড়ে না। ও সেই নিষিদ্ধ পল্লীর ঘরটাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছিল এতদিন, আর বাইরে বেরোনোর বেশি ইচ্ছে ওর করতো না। জগৎ সংসার বলতে এগুলি আর ওই ঘরগুলোই ছিল। বলতে গেলে বিনোদ একটা যান্ত্রিক জান্তব হয়ে উঠেছিল দিন দিন। টাকা দিলে যে হাসতো, লোককে খুশি করত, তার নিজস্ব স্বপ্ন বলতে কিছু ছিল না। মনটাকে কবেই বাক্সবন্দি করে তালা মেরে দিয়েছিল বিনোদ। ভেবেছিল সে তালা আর কোনো দিনই খুলবে না, কিন্তু ভাগ্যের শিকে এ তালার চাবি যে অচিন্তের কাছে, আর তাই তো অচিন্তের কথায় এই তালা কত সহজে ভেঙে যায়। বাক্সবন্দি ইচ্ছেগুলো আবারও নতুন করে স্বপ্ন দেখে। সেদিন ওরা অনেক ঘোরে, রাস্তার ফুচকা থেকে শুরু করে সিনেমা হলে সিনেমা দেখা, আর সবশেষে পড়ন্ত বিকেলের সূর্যটা গঙ্গার ধারে বসে একসাথে দেখা, সবই হয়। ফেরার পথে অচিন্তের এক বান্ধবীর সাথে পরিচয় করায় বিনোদকে। বিনোদ তো প্রথমে বেশ ঘাবড়ে গেছিল, ভাবলো কে না কে ওর আসল পরিচয় জানলে কি বলবে এসব ভেবে। কিন্তু বিনোদকে অবাক করে দিয়ে মেয়েটাই প্রথমে পরিচয়ের হাত বাড়ালো। নমস্কার, আমার নাম প্রাচী সেনগুপ্ত। বিনোদও খানিকটা ইতস্তত হয়, তারপরে হাতটা বাড়ালো। আমি বিনোদিনী। হ্যাঁ জানি, অচিন্ত আমায় সবই বলেছে, আর তোমার স্কুল খোলার স্বপ্নটাও বলেছে। বিনোদের এবার অবাক হওয়ার পালা। অচিন্ত কি করে জানলো ব্যাপারটা? ও তো কোনোদিন বলেনি কিছু। প্রাচী আবারও বলল, তুমি চিন্তা করো না বিনোদ, সব ব্যবস্থা আমি করে দেব, পারমিশনও নেওয়া যাবে। অচিন্ত এর মধ্যেই অনেক টাকা জোগাড় করে নিয়েছে, আর শুধু কয়েকটা মাস অপেক্ষা। বিনোদ আর কিছু শুনছিল না, ব্যাস হাঁ করে তাকিয়ে রইল। ওর জন্য আর ওর পাড়ার বাচ্চাদের জন্য কেউ এত ভাবে, এ যে কল্পনাতীত। তবে তাতে বিনোদেরও কি দোষ? ও কি আর এতকাল মানুষ দেখেছে? মানুষের ভিড়ে যেসব জানোয়ারি আসতো রোজ, তুই কবে জানলি এটা বাবু? আর এত সব করেও নিলি? ফেরার পথে অচিন্তকে জিজ্ঞেস করে বিনোদ, কেন? তুই না বললে কি আমি কোনোদিন টের পাবো না বুঝি? অচিন্ত বাইকটা চালাতে গিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, না ঠিক তা না। জানিস তো বাবু, তোর সাথে সবকিছু কেমন স্বপ্ন বলে মনে হয়। ভয় হয় পাছে স্বপ্ন স্বপ্নই না থেকে যায়। বিনোদ আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সজোরে বাইকটা থামায় অচিন্ত। কি কি হলো? বিনোদ খানিকটা অবাক হয়। ওর পাড়া তো এখনো অনেক দূর, বাইকটা অচিন্ত এখানে থামালো কেন? স্কুলটা তৈরি হয়ে গেলে তুই যাবি তো আমার সাথে আমার বাড়ি, হবি আমার বউ? বাইক থেকে নেমে বিনোদের হাতটা ধরে বলল অচিন্ত। কিন্তু সমাজ, তোর বাড়ি যে এসব মানবে না বাবু। অচিন্ত মাথা ঝাঁকায়। ওসব ছাড়, আমি ঠিক ম্যানেজ করে নেব, আর না হয় দূরে কোথাও চলে যাব আমরা। বল, থাকবি তো? বিনোদের হাতটা আবারও ঝাঁকায় অচিন্ত। বিনোদ আর কিছু বলে না, চলো চলো চোখে খানিকটা তাকিয়ে অচিন্তকে জড়িয়ে ধরে। আর অচিন্তও যেন খানিকটা স্বস্তি পায়। ওর মনে হয় এভাবেই রাস্তার ধারে বাইক রেখে কেটে যাক জীবন। তারপর দিন কাটতে লাগলো বেশ। বিনোদ আর অচিন্তের সম্পর্কটাও আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। এখন আস্তে আস্তে অচিন্ত অনেকটা অভ্যেসে দাঁড় করিয়ে দিয়েছে। ও না আসলে যেন একদিনও কাটতে চায় না বিনোদের। ভাবছি স্কুলটা একবার শুরু হলে তোর পাড়াতেই থেকে যাব, কি বলিস? একদিন রোজকার মতন গঙ্গার ঘাটে বসে বিনোদকে বলল অচিন্ত। বিনোদ পরম নিশ্চিন্তে ঘাটে বসে পড়ন্ত বিকেলের সূর্যটা দেখছিল। হঠাৎ অচিন্তের এহেন কথায় খানিকটা অবাক আর খানিকটা কৌতূহলবশত নড়ে চড়ে বসল। মানে
এখানে থেকে তুই কি করবি শুনি? দালালি ওই হারানের মতন? আর আর আমাদের প্ল্যানটার কি হলো শুনি? একসাথে বিনোদের এতগুলো প্রশ্নে এবার হেসে ফেলে অচিন্ত। আরে থাম থাম, আগে পুরোটা তো শোন। অচিন্ত এবারে বিনোদকে আশ্বস্ত করতে লেগে পড়ে, কিন্তু তাতে ফল হয় উল্টো। বিনোদ আরও ক্ষেপে যায়, এবারে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অচিন্ত এবার বলতে শুরু করে, জানিস, আমি অনেক ভেবেছি, পালাবো, বাড়িঘর সব ছেড়ে না হয় পালালাম, তারপর আমরা কদ্দূর যাব আর কোথায়? বিনোদ এবার ঘুরে তাকায় অচিন্তের দিকে। কি বলতে চাইছে অচিন্ত? অচিন্ত বলতে থাকে, আমি পালাবো না। ভালোবাসা শুধু ব্যক্তিগত স্বার্থ না, আমার ভালোবাসা না হয় তুই, কিন্তু তোর ভালোবাসার অধিকার যে আমি ছাড়া পাড়ার ওই ছোট্ট প্রাণগুলিরও আছে। ওদের জন্য পালাবো না আমরা, এখানেই স্কুল খুলে থাকবো, শিক্ষার আলো ছড়াবো এই অন্ধকার গলিতে। কিন্তু কতদিন? কিছুই পাল্টাবে না রে বাবু। বিনোদ একটা দীর্ঘশ্বাস ফেলে। যতদিন না গলির প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা ঘরে আলো পৌঁছে, ততদিন। শিক্ষার আলো এতটা পৌঁছাতে পারবি বাবু, যাতে এ পাড়ায় আর কোনো দিন একটা বিনোদ না হয়? অচিন্তের হাতটা ধরে বলে বিনোদ, পারবো, তবে তাতে অনেকটা সময় লাগবে। তুই থাকবি তো আমার সাথে বিনোদ? অচিন্তের কথায় মাথা ঝাঁকায় বিনোদ। আর যদি তা এ জন্মে না হয়, তবে তবে আবার জন্ম নেব। বিনোদের চোখে তাকিয়ে হাসে অচিন্ত, সেই পরিচিত দুষ্টু হাসি। বিনোদও এবারে হেসে ফেলে। বিনোদ আবার মাথা রাখে অচিন্তের ঘাড়ে, পরম শান্তির নিরাপদ আশ্রয়। কিন্তু এই নিরাপদ আশ্রয়টা যে বড় ক্ষণস্থায়ী, তা বিনোদের জানা ছিল না। বিনোদ আর অচিন্ত নিজের মতন করে নিজের জগৎটা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। রোজ ভবিষ্যতের নতুন স্বপ্নের আঁকিবুকি আঁকতে শুরু করলো। আজকাল অচিন্তের প্রভাবে পতিতাবৃত্তিতে আর যেতে হয় না বিনোদের। হারানে যা আয় হতো বিনোদ থেকে, তার সবটাই এখন প্রায় অচিন্তই যোগায়। বিনোদও এখন বেশিরভাগ সময়টা পাড়ার বাচ্চাদের নিয়েই থাকে। ওদের পড়াতে গিয়ে নিজেও অনেকটা শেখে, কিন্তু সুখ বেশি দিন কপালে সইবার ছিল না বিনোদের। ওই যে বলে, অভাগী যেদিকে যায় নদীর বান সেদিকে খরস্রোতা। বিনোদেরও হলো ঠিক তাই। এক রাতে অনেকক্ষণ অবধি অপেক্ষা করে বিনোদ অচিন্তের, কিন্তু অচিন্ত আসেনি। এমনটা কখনো করেনি। যদিও যদি বিশেষ কোনো কাজে আটকে থাকতো, তাহলে আগেই জানিয়ে দিত। বিনোদের ভারী চিন্তা হতে লাগলো। নম্বরটা দুবার ডায়াল করলো, সুইচ অফ বলছে। অগত্যা রাত 1টা অবধি অপেক্ষা করে অনেকখানি চিন্তার এক রাশ ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে বিনোদ। ঘুম ভাঙলো পরদিন সকালে এক বিশাল হট্টগোলে। বিনোদের ঘরের ঠিক বাইরে ছিল সেই হট্টগোলটা। হারানের গলাও পাওয়া যাচ্ছে, বেশ উত্তেজিত। কি হয়েছে বোঝার জন্য চোখ দুটি আধখোলা অবস্থাতেই ঘরের বাইরে বেরোলো বিনোদ। সামনে এক বিরাট জটলা। পাড়ার সুনিতাদি, গীতামাসি, অনিতা, বিল্টু সব দাঁড়িয়ে। বিনোদ কি হয়েছে দেখার জন্য সামনে যেতেই সব কেমন চুপ হয়ে গেল। কি ব্যাপার, সবাই এত চেঁচাচ্ছে কেন? সামনে এগিয়ে গিয়ে হারানের দিকে প্রশ্নটা ছোঁড়ে বিনোদ। হারানের হাতে একটা খবরের কাগজ, আর তার এক পৃষ্ঠা খোলা। বিনোদের কথায় খানিকটা স্তম্ভিত হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে হারান। এতক্ষণের উত্তেজনার ভাবটা আর এখন আর নেই। না মানে এই খবরের কাগজটার দিকে তাকিয়ে খানিকটা ইতস্তততায় ইশারা করে কিছু বলতে চেষ্টা করে হারান। বিনোদ বুঝতে পারে খবরের কাগজেই সেই উত্তেজনার রহস্য, তাই আর কথা না বাড়িয়ে এক টানে হারানের হাত থেকে খবরের কাগজটা ছিনিয়ে নেয় বিনোদ। আর তারপরেই চোখ যায় খবরের কাগজের সেই প্রথম হেডলাইনটার দিকে। এক মুহূর্তে যেন সব অন্ধকার লাগে বিনোদের, চোখটা কেমন ঝলসে যায়। বারবার সেই হেডলাইটটাই চোখে বিঁধে যায়, যাতে লেখা আছে, গতকাল সন্ধ্যায় ক্রাইম স্টোরি কভারে গিয়ে গুলিতে নিহত প্রতিবাদের ভাষা পত্রিকার সাংবাদিক অচিন্ত সেন। কয়েকবার খবরটা পাগলের মতন পড়ে বিনোদ। না না, এখনো অন্য অচিন্ত হবে, মনকে বোঝাবার ব্যর্থ চেষ্টা করে বিনোদ। হারান্দা, এটা বিনোদ। অতি কষ্টে হারানকে কিছু বলার চেষ্টা করে। হারান পাশেই ছিল, বিনোদকে জড়িয়ে ধরেও। বিনোদ ততক্ষণে অনেকটাই পাথর। না, কান্না আর আসছে না, সব অনুভূতি বোধ হয় লোপ পেয়েছে। তারপর 1 সপ্তাহ আর কথা বলেনি বিনোদ। ঘরের কোণে দরজা লাগিয়ে বসে থাকে।
1 সপ্তাহ পর কান্না নামে, খুব জোরের সেই কান্না। সেদিন পাড়া জুড়ে শুধু বিনোদের কণ্ঠ। অচিন্তের নাম ধরে অনেকবার পাগলের মতন ডাকতে থাকে। অচিন্ত শুনবে না তা জেনেও ফোনটা উল্টে পাল্টে দেখতে থাকে, ছবিগুলোতে হাত বুলোয়। আগের মেসেজগুলো পড়ার জন্য ইনবক্সটা খোলে। হঠাৎ একটা মেসেজ দেখে দু চোখ আটকে যায় বিনোদের। এত কান্নার মাঝেও মুখে একজোড়া হাসি ফুটে ওঠে বিনোদের। অচিন্তের মেসেজ, তবে কি ও বেঁচে আছে? তড়িঘড়ি করে ইনবক্সটা খোলে বিনোদ। তারপর আবার খানিকটা হতাশ হয়। এই মেসেজটা যে 1 সপ্তাহ আগের। তারপর আবার চমকে ওঠে। 1 সপ্তাহ আগে মানে তো সেই অচিন্তের মৃত্যুর রাত্রি। কাঁপা কাঁপা হাতে মেসেজটা খোলে বিনোদ। তাতে লেখা আছে, এই মেসেজটা যখন তুই পাবি তখন হয়তো আমি অনেক দূরে চলে যাব রে বিনোদ। আমার শরীরে এখন 3-3টে বুলেট আটকানো। সে কি ব্যথা জানিস? বুঝতে পারছি ধীরে ধীরে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ছি। খুব কষ্ট হচ্ছে জানিস। খুব ইচ্ছে ছিল তোর সাথে জীবনটা কাটানোর। তোর মুখটাও মনে পড়ছে খুব। আর সাথে আমাদের স্কুলের স্বপ্নটা। ইস, সে তো অপূর্ণই থেকে গেল রে। আচ্ছা বিনোদ, তুই পারবি না সেই স্বপ্নটা সফল করতে? বল, পারবি তো? না হয় আমার শেষ ইচ্ছা ভেবেই করে নিস। জানি তোর অনেকটা কষ্ট হবে তাতে, কিন্তু হার মানিস না। যে স্বপ্ন আমাদের দুজনের ছিল তা তোর একার হাতেই পরিপূর্ণতা পাক। তবে আর কিছু লিখতে পারছি না রে। সামনে সব কেমন যেন অন্ধকার লাগছে। তুই ভালো থাকিস, আর তোর মধ্যেই আমি থাকবো ভালো হয়ে চিরকাল। মেসেজটা এখানেই শেষ। পারবো। মেসেজটা পড়ে দৃঢ় কণ্ঠে বিড়বিড় করে বলল বিনোদ। তারপর আর একদিনও কাঁদেনি সে। অচিন্তের আর বিনোদের ছোট্ট জগৎটাকে হয়তো শেষ, কিন্তু অচিন্তের স্বপ্ন আজও বিনোদকে সামনে এগিয়ে নিয়ে যায়। সবার জন্য অচিন্ত হয়তো অতীত, কিন্তু বিনোদের কাছে অচিন্ত একটা বিশ্বাস, একটা ছায়া, যাতে করে বিনোদ আরও এগিয়ে যাবে এক নতুন আলোর দিকে। তো কি হয়েছে এতে যদি ওর একটুখানি কষ্ট হয়, যদি রোজ তাকে টাকার জন্য শরীর বেচতে হয়? অচিন্তের স্বপ্নের কাছে যে এ সবই ক্ষীণ। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।